আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চারখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। সোহাগ হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের না ধরে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননে দুঃসাহস দেখাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। আজ ১৪ জুলাই শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন রূপ নেয় বিপ্লবে, সূত্রপাত হয় রক্তাক্ত অভ্যুত্থানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ১০ আগস্ট সূচনা বক্তব্য এবং ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ এবং সাবেক মেজর আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি, কথা বলছি তার সাথে। চিশতি, অভিযোগ গঠনের আদেশে কোন পর্যবেক্ষণ দিয়েছেন ট্রাইব্যুনাল? ধন্যবাদ তনুজা। যেমনটি বলছিলেন যে আজকে জুলাই অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ, সেই মানবতা বিরোধী অপরাধের চানখারপুলে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয়ে জানাতে চাই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মোট ৬টি মামলা ছিল এবং ৬টি মামলার শেষে এই অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রথম মামলাটি ছিল রামপুরায় ৩০ জন যে ৩০ জনকে হত্যা করা হয়েছে, সেই মামলায় তদন্তের জন্য ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়। সেখানে প্রসিকিউশন সেই আবেদন মঞ্জুর করে 2 মাস সময় দেন। এছাড়া কল্যাণপুরে যে জাহাজ বাড়িতে 9 জনকে জঙ্গি সাজিয়ে যে হত্যার মামলা, সেই মামলারও আজকে শুনানি ছিল এবং সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে নিম্ন আদালতে এই ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলার নথি তলবের একটা আবেদন করা হয়েছিল এবং একই সাথে তদন্তের জন্য আরও 2 মাস সময় চান প্রসিকিউশন এবং এই দুটি আবেদনই ট্রাইব্যুনাল মঞ্জুর করেন। এছাড়া সাভারের একটি মামলা ছিল, সেখানেও সময় চেয়েছেন প্রসিকিউশন, 1 মাস সময় চান এবং সেই মামলাটাও সেই আবেদনও মঞ্জুর করে ট্রাইব্যুনাল। এবং এছাড়া গুমের যে মামলা, সেই মামলায় একমাত্র আটক আছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান এবং তার এই মামলার ক্ষেত্রে সম্পৃক্ততা পাওয়া গেছে। নারায়ণগঞ্জে যে 7 খুনের মামলা, সেই মামলায় 3 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, একজন নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ সেনাবাহিনীর 2 জন সদস্য এবং এই 2 জন সদস্যকে তারা যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে জেলখানায় আছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য একটা আবেদন করেছিল প্রসিকিউশন। আদালত সেটি মঞ্জুর করেছেন এবং তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন যে জেলখানার সাথে, জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো দিন তারা সেই জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে পারেন। এবং সবশেষে এই যে চানখারপুলে যে মানবতা বিরোধী অপরাধের ঘটনা, সেখানে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল এবং 8 জনের বিরুদ্ধে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অভিযোগ গঠনের পরে এই মামলায় যে 4 জন অভিযুক্ত আটক আছেন, তাদের অবস্থান জানতে চান ট্রাইব্যুনাল এবং তারা নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেন। এবং সেখানে একজন আসামি ইন্সপেক্টর আরশাদ, তিনি বলেন যে
তার বিরুদ্ধে যে নেতৃত্বের দায় আনা হয়েছে সেটি সঠিক নয়, কারণ সেই ঘটনায় ডিএমপি কমিশনার সহ তার উপরে আরও 4 জন ছিলেন যারা এই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন, এবং তিনি শুধু সেই নির্দেশনাটি কনভে করেছেন অন্যান্য পুলিশ সদস্যদের কাছে, ফলে নেতৃত্বের দায় আসলে তার ইয়েতে পৌঁছায় না। তখন আদালত বলেন যে এই বিষয়টি আসলে সুরাহা হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এবং তখনই আসলে নির্ধারিত হবে তিনি দোষী অথবা নির্দোষ। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। তনুজা। চিশতি, আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার না করে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের দুঃসাহস দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এই হত্যাকাণ্ডকে ইস্যু করে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। সোহাগ হত্যাকাণ্ডকে ইস্যু করে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে ফ্যাসিবাদের উত্থানের অপচেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে বলেও জানান তিনি। স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সোহাগ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ঘাতকদের আড়াল করে নিহতের পরিবারকে মামলায় অন্যদের আসামি করতে বাধ্য করা হচ্ছে। তার অভিযোগ, কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল, ক্ষমার অযোগ্য প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেয় না দাবি করে মির্জা ফখরুল বলেন, রহস্যজনকভাবে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের না ধরে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহরণের দুঃসাহস প্রদর্শন করছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। আজ সেই 14 জুলাই, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয় 2024 সালের এই দিনে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই অভ্যুত্থান ঘটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আওয়ামী লীগের দুঃশাসনের বিপরীতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ার দুঃসাহসিক ভূমিকায় কোটা সংস্কার আন্দোলন বিপ্লবে রূপ নিতে শুরু করে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা রিফাত রশিদ এটিএন বাংলাকে বলেন, তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে দেয় হাসিনাকে। দেখুন আদ্দিন সজীবের বিশেষ রিপোর্ট। প্রকৃতির নিয়ম মেনেই সূর্যাস্ত হলেও সেদিন এর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ শাসন পতনের প্রতিধ্বনি শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায়। কিন্তু কি এমন হয়েছিল যে দেশসেরা বিদ্যাপীঠের হাজার হাজার শিক্ষার্থীর কণ্ঠে ওই একসুর স্বাধীন বাংলাদেশের অন্যতম ঘৃণিত শব্দ রাজাকার রাজাকার। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই বিকেল 4:45 গণভবনে সংবাদ সম্মেলনে সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পর ফুঁসে ওঠে বাংলার ছাত্রছাত্রীরা। গতি পায় কিছুটা ধীর গতিতে চলা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজাকার তো সম্ভবত বাংলাদেশ বা এই ভূখণ্ডের ইতিহাসে সব থেকে ঘৃণিত শব্দ। ব্যক্তি স্বাতন্ত্রতা, তার যে আত্মসম্মান, এই জিনিসটাতে আসলে শেখ হাসিনা চরম ভাবে আঘাত করেছিল। ওই ক্ষোভটা শিক্ষার্থীদের পাবলিক স্ফেয়ারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ক্ষোভটা আসলে প্রকাশ হয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওই দিন আসলে একটা অভ্যুত্থান হয়ে গিয়েছিল হলগুলোর মাঝে।
স্থলপাড়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতে রাজু ভাস্কর্য এবং উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যারা রাজাকারদের পক্ষে তোষণ করে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। আমাদের রাজনৈতিক বোঝাপড়ার মাঝে ছিল আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করতে পারবো, তার 15 দিনের মাথায় আমরা শেখ হাসিনাকে ফালাই দিতে পারবো। ছাত্রলীগের হুঙ্কার তোয়াক্কা না করে আন্দোলনকে নতুন মাত্রা দেয় নারী শিক্ষার্থীরা। কুয়েতমন্ত্রী হল, ফজিলাতুন্নেসা হল, বেগম রোকেয়া এবং শামসুন্নাহার হলের ছাত্রীরা থানাবাসন হাতে লাল কার্ড দেখায় শেখ হাসিনাকে। একটা যে নতুন করে একটা ব্যানার বানাবো করবো, তো ওই টাকাটা ছিল না। তখন লুথর ভাইকে যায় বলে যে ভাই টাকা দেন ব্যানার দিব না। তখন এর মাঝে আমাদের বাকের ভাই বলে উঠলো, যদি ভাই আজকে আপনি যদি 500 টাকা দেন তাহলে আমরা হাসিনারে ফালাই দিই। সে তখন হলো গিয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা বের করে দিছে, বলছে যে যা নিয়ে যা। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে শুরু করে জুলাই বিপ্লবে। ওই রাতেই ঢাকা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। জাফর ইকবালরা তো বাংলাদেশে সবসময় ফ্যাসিবাদদেরকে লেজিটিমেসি দিয়ে আসছে। হাসিনার বাই ব্লাড হলো ফ্যাসিবাদী হওয়ার চিন্তাতে তার বাবা যখন মারা গেছে বাংলাদেশের মানুষ মিষ্টি বিলাইছে, এরা সবাই আমার ফ্যামিলির শত্রু, আমার সবাই শত্রু। এই মুজিববাদী যেই কালচারাল হেজমনি তারা এবং মিডিয়া পাড়া, এরাই আসলে শেখ হাসিনাকে যে ফ্যাসিবাদী কাঠামো সেই স্ট্রাকচারটাকে বৈধতা দিয়েছে। একের পর এক ভুলে পতনের ক্ষণ শুরু হয় আওয়ামী লীগের। বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে গণমানুষের মাঝে। 5 আগস্টের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে শেখ হাসিনা বুঝিয়ে দেন এই দেশ বাংলাদেশ, এই ছাত্র শ্রমিক জনতা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে পথসভা করছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা। বেলা 12টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস প্রাঙ্গণে পথসভা করেন এনসিপি নেতাকর্মীরা। এতে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশ শেষ করে বরগুনার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তাদের। জাতীয় সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়েছে। বিদ্যমান সংবিধানে সংসদ প্রতিষ্ঠা এবং এর সদস্য সংখ্যা বিষয়ক অনুচ্ছেদ 65 সংশোধনের লক্ষ্যে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চলছে। পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তের বিষয়ে আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্ন ও উচ্চ কক্ষে একজন করে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে মনোনীত হওয়ার বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে। আজ কমিশনের দ্বিতীয় দফার 13তম দিনের বৈঠক চলছে। প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অভিষিক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তারই প্রেক্ষাপটে আমরা আজকে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব। কিন্তু আমাদের সকলেই মনে রাখা দরকার এই দিনটির ইতিহাস হচ্ছে এই যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। গেল এক বছরে মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী থেকে 750 ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব 2 এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যন্ত 20টি সক্রিয় সন্ত্রাসী গ্রুপকে নিষ্ক্রিয় করেছেন তারা। তবে গ্রেফতারকৃত অনেক অপরাধী জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানান তিনি। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। 5 আগস্ট পরবর্তী নানা প্রেক্ষাপটে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায় রাজধানীতে। অপরাধ দমনে কঠোর অভিযানের নামে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র মোহাম্মদপুর কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত 7 শতাধিক অপরাধীকে আইনের আওতায় এনেছে র্যাব। তাদের দাবি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলেও ছিনতাই বেড়েছে। এলাকা ভিত্তিক
ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। গত 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত 720 জনের অধিক আসামি গ্রেফতার করেছে। মোহাম্মদপুরে এক সময় এই কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম আপনারা দেখেছেন, এই যেভাবে দিনে দুপুরে প্রকাশ্যে যখন কোপায় মানুষকে এই কুপিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টা চালায়, এটা মানুষের মধ্যে সমাজে একটা আতঙ্ক জনমনে তৈরি করে। এই অপরাধীদের কোনো ছাড় নেই, দলমত নির্বিশেষে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। গেল 29 জুন আদাবরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দিনে দুপুরে রাজু নামের একজনকে এলোপাতারি কুপিয়ে জখম করে মোহাম্মদ আসাদ ওরফে আয়শা ও তার সহযোগীরা। নতুন করে গড়ে ওঠা এই আয়শা গ্রুপের প্রধান সহ 2 জনকে সাভারের ভাকুরতা থেকে গ্রেফতার করে র্যাব। তবে আসামিরা জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে বলে জানায় র্যাব। অপরাধী যতবার আমাদের সামনে সমাজে ফিরে আসবে, অপরাধ করবে, আমরা ততবার তাকে ধরবো। এই যে টুন্ডাবাবু যে গ্রুপটা করেছিল, টুন্ডাবাবুকে আমি 2 বার ধরেছি। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে অপরাধ করবে তার বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানায় র্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআইতে চালু করা হয়েছে আন্তর্জাতিক মানের ও অত্যাধুনিক যন্ত্রপাতি ন্যাশনাল হালাল ল্যাবরেটরি এবং বাংলাদেশের একমাত্র হেলমেট টেস্টিং ল্যাবরেটরি। সকালে রাজধানীর তেজগাঁয়ে বিএসটিআই কার্যালয়ে এর উদ্বোধন করেন শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় ল্যাবরেটরি ঘুরে দেখেন উপদেষ্টা। দেশের রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। বাংলাদেশের যে একটা ব্যাপক রপ্তানি সুযোগ আছে এবং আমরা যে রপ্তানিও করি সেই দিক থেকেও আমাদের এই হালাল পণ্য রপ্তানির প্রশ্ন আছে। এটা বাণিজ্যিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই এই কাজ শুরু করার মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াতে পারবো এবং আমাদের পণ্য রপ্তানি করতে পারবো। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ জানিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপিকে দেয়া বক্তব্যে ট্রাম্প আরও বলেন, তারা ইউক্রেনে আধুনিক সামরিক সরঞ্জাম পাঠাবেন এবং ইউক্রেন তাদের শতভাগ অর্থ দেবে। এ সময় পুতিনের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে ট্রাম্প বলেন, পুতিন মুখে ভালো কথা বলেন কিন্তু রাতে আবারও বোমা ফেলেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নতুন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন তারা। জুলাই নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ ডাক্তার মিলন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক সাইবা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার হাবিনা চৌধুরী সুইট, অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম এবং বিএনপি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। উদ্বোধনী বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক নাহরিন আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। বক্তারা নারীর ক্ষমতায়ন ও নারী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশি দেশি বিনিয়োগকারীদের আস্থায় ফেরাতে শেয়ারবাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। 1 বছরের মধ্যে
বাজারে অন্তত 10টি আইপিও আনার লক্ষ্যে ডিএসসি কাজ করছে বলেও জানান তিনি। এ সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিএসসি চেয়ারম্যান AKM হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না। এবার খেলার খবর। পিএসজিকে 3-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। জোড়া গোল করেছেন কোল পালমার। প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। অন্য গোলটি ওয়াও পেড্রোর। রিপোর্ট করছেন SM আশরাফ। ম্যাচের শুরু থেকে স্পষ্ট ছিল চেলসি আজ শিরোপা জিততে এসেছে। পিএসজির মিডফিল্ড যখন তাল হারিয়ে খুঁজছিল ছন্দ, তখনই 22 মিনিটে এগিয়ে নেন কোল পালমার। সেই গোলের রেশ না কাটতেই আবারও পিএসজির জাল কেঁপে ওঠে। এরপর একের পর এক আক্রমণ, পালমারের দুর্দান্ত এক ড্রিবলিংয়ে দ্বিতীয় গোলের মুহূর্তে পিএসজির রক্ষণ যেন দাঁড়িয়েছিল ছবির মতো। আর 43 মিনিটে হুয়াও ফেলিক্স নাম লেখান গোল স্কোরারের তালিকায়। পিএসজি সমর্থকরা তখন হতবিহ্বল। অন্যদিকে ওসমান দেম্বেলে কিংবা ফ্যাবিয়ান রুইজ পিএসজির নামি তারকারা ছিলেন একেবারে নিষ্প্রভ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নীল সমুদ্র নেচেছে স্টেডিয়ামে, আর পিএসজি মাথা নিচু করে ফিরেছে ডাগআউটে। চেলসির হাতে উঠল আরেকটি শিরোপা। তারা আবারও প্রমাণ করলো ইউরোপিয়ান অভিজাত ফুটবলে তারা কেবল অতিথি নয়, বরং স্থায়ী আসনই তাদের প্রাপ্য। একটি রাত, একটি শিরোপা এবং একটি বার্তা, চেলসি ফিরে এসেছে বিশ্ব জানলো আজ। SM আশরাফ, ATN বাংলা। স্পেনের কার্লোস আলকারাজকে 4-6, 6-4, 6-4 ও 6-4 গেমে হারিয়ে প্রথমবারের মতো ওয়েম্বলডন ওপেনে পুরুষ এককের শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার। ওয়েম্বলডনে হ্যাট্রিক হল না আলকারাজের। 6 বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে এবারই প্রথম হারলেন এই স্পেনিয়ার্ড। 3 ঘন্টা 4 মিনিটের লড়াই শেষে বিশ্বের 1 নম্বর তারকা সিনার ফরাসি ওপেনের পরাজয়ের বদলাও নিলেন। ফাইনাল ম্যাচ জয়ের পর দুহাত ছড়িয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সিনার। তারপর হাতের তালু দিয়ে কোর্টের ঘাস চাপড়ে চলে যান গ্যালারিতে। ক্যারিয়ারে 4র্থ গ্র্যান্ড স্লাম জয়ের পাশাপাশি সিনার আগ্রাসন আর কৌশলী খেলা দিয়ে যেন বুঝিয়ে দেন আলকারাজ হয়তো ওয়েম্বলডনে আর একচ্ছত্র আধিপত্য দেখাতে পারবেন না। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। চানখার পুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। সোহাগ হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের না ধরে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের দুঃসাহস দেখাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। আজ 14 জুলাই শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন রূপ নেয় বিপ্লবে। সূত্রপাত হয় রক্তাক্ত অভ্যুত্থানের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।